বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করবেন ১০০ ঘর। যোগ দেবেন জনসভায়। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। একদিনে ৫ জেলায় ১০ জন নিহত। ৫ বছরে ৩০,০০০ দুর্ঘটনায় ৩৩,০০০ প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। ২ বছরেই রেলের লাভজনক রুট কক্সবাজার। মাসে ১০ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য। চাপ সামলাতে পর্যটন নগরী পর্যন্ত চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এবং মেঘনার চর দখল নিয়ে প্রায় সংঘর্ষ। নোয়াখালীতে সীমানা ঠিক করে সন্ত্রাসের রাজত্ব। ভেতরে গরু মহিষ ঢুকলে জরিমানা, টাকা না দিলে রাখালদের নির্যাতনের অভিযোগ। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত ১০০ ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়ি বাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত, শফিকুল আলমের রিপোর্টে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় ২৬,০০০ ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় ১,৫০০ কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে ৯ আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর ১২টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের চাওয়া আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন ১০০ নতুন নির্মিত ঘরবাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা ১০০ ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে ১০০ ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। ১৯২১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ১৯৯৬ সালে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আদালতের নিষেধাজ্ঞা থাকায় শেখ হাসিনার বক্তব্য মিডিয়ায় প্রচার করা আইনসঙ্গত হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য গুজব মোকাবিলায় নানা উদ্যোগ নিচ্ছে সরকার। আদালতে নিষেধাজ্ঞা আছে, একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান কি বক্তব্য দিতে পারেন কিনা, বা আপনারাও কি একজন ক্রিমিনাল তার বক্তব্য প্রচার করার জন্য আপনাদেরও কি মনে চায় কিনা, সেটাও তো আমাদের প্রশ্ন থাকতেও পারে। বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্য বা যেই তথ্যগুলা সঠিক নয়, যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যেই প্রবণতাটা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে এবং আমরা অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি। গণতন্ত্রের পথে না হেঁটে বিরোধী দল ষড়যন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। ৫ বছর পরে একটি সুষ্ঠু নির্বাচন হবে, জনগণই বিচার করবে যে নেক্সট কে দেশ পরিচালনা করবে। আপনারা সেই পথে হাঁটছেন না, আপনারা ষড়যন্ত্র করতে চাচ্ছেন, ষড়যন্ত্রের পথে হাঁটছেন। আমরা বলতে চাই
ষড়যন্ত্রকারী, নির্যাতনকারী, ফ্যাসিবাদ, স্বৈরাচার, রাজাকার কখনোই জনগণ গ্রহণ করে নাই, আগামী দিনেও করবে না ইনশাআল্লাহ। সড়ক মহাসড়কে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। একদিনে 5 জেলায় 10 জন নিহত হয়েছেন। নাটোরে ভটভটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 3 গরু ব্যবসায়ীর। এদিকে সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। এছাড়া কিশোরগঞ্জে বাস চাপায় অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। যান চালকদের বেপরোয়া গতি আর পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়তই ঝরছে প্রাণ। আজও 10 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজারে গরুবাহী ভটভটি ও রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হয় 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোড অ্যাক্সিডেন্টে আজকে 3 জন মারা গেছে। এই আমাদের ধামানিপাড়া গ্রামের 2 ভাই মারা গেছে। সিরাজগঞ্জ থেকে আসা পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। পিছনে থামানো আসলে গাড়িটার মাঝখানে মেরে দেওয়া গড়স্থলেই ড্রাইভার সহ 2 জন নিহত হয়ে গেছে। ঠাকুরগাঁয়ে পথচারীর সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। এতে মোটরসাইকেল থেকে পড়ে অর্ণব ইসলাম ও পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। আহত আরও একজনের অবস্থা গুরুতর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। এছাড়া বান্দরবানের আলীকদমে বাস দুর্ঘটনায় হোসাইন নামে একজন নিহত হয়েছেন। এদিকে শুক্রবার সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের প্রত্যেক পরিবারকে 5 লাখ, পঙ্গুত্ব বরণকারী 3 লাখ এবং আহতদেরকে 1 লাখ টাকা করে সরকারি অনুদানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনের তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সড়কে কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঝরছে প্রাণ। 5 বছরে সারা দেশে 30,000-এর বেশি দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 33,000, আর আহত হয়েছেন প্রায় 50,000। বিশেষজ্ঞরা বলছেন, আইনের দুর্বল প্রয়োগ আর দায়ীদের শাস্তি না পাওয়ায় সড়ক দুর্ঘটনার মূল কারণ। আল মামুনের ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। দেখে মনে হবে সবাই যেন রেসিং প্রতিযোগিতায় ব্যস্ত। চালকেরা প্রতিনিয়ত তাড়া করছেন একে অপরকে। সড়ক ও মহাসড়ক বেঁধে নির্ধারিত গতিসীমার তোয়াক্কা করছে না কেউ। অনেক ক্ষেত্রেই এর অনিবার্য পরিণতি দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণহীন গতি ছাড়াও মোটরসাইকেল ও ইজি বাইকের অবাধ চলাচল, ব্যাটারি চালিত রিকশা ব্যাপকভাবে বেড়ে যাওয়া, সড়কের নির্মাণ ত্রুটি, উল্টো পথে যানবাহন চলা, অদক্ষ চালক সহ বিভিন্ন কারণ রয়েছে সড়ক দুর্ঘটনার। মেইনলি হলো ওভারটেকিং এর জন্য অ্যাক্সিডেন্ট হয়, স্পিডে চলার কারণে হইতাছে। মাঝজন সঠিক ড্রাইভারের গাড়ি দিয়ে চালায় না, একটা গাড়ি ড্রাইভার স্পিডে চালাইতেছে, অটো রিক্সা অল্লগে পাল্লাতে চলে। তবে সড়ক দুর্ঘটনা সম্পর্কে যানবাহন চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক কোম্পানি যদি 2টা গাড়ি থাকে, তে কার আগে কে পারাপারি করে স্পিডে চালায়। এক রোডে বিভিন্ন গতির গাড়ি চলে। প্রাইভেট যারা আছে ওরা হাইওয়েতে উঠলে, এক্সপ্রেসওয়েতে উঠলে ওরা রেস খেলে। মোটরসাইকেল আমার গাড়ির স্পিড 80, ওকে কিনে টানতে আছে 60, কিন্তু ওরে হরেন দিল আরো মাঝে চাপে। বর্তমানে নসিমন, করিমন, বটবডি এগুলো বাসে গাড়ি পড়ে জায়গা ব্যাপক পরিমাণ অটো চলে। কেউ কিছু বলার মতো নাই, যেই বলবেন সেই নেতা। সবাই যেন রেসিং প্রতিযোগিতায় নেমেছে। চালকদের বেপরোয়া গতি আর প্রতিযোগিতার চাপ সারা দেশের মহাসড়কগুলোতে প্রতিদিনই মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, গেল 5 বছরে সারা দেশে 30,000-এরও বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 33,000 মানুষ, যার 1/3 মোটরসাইকেল আরোহী, আর আহত হয়েছেন প্রায় 50,000। অন্যদিকে দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি 39.04% দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে।
আবার যেখানে আঞ্চলিক সড়কের দুর্ঘটনার সংখ্যা 37.05%, মহাসড়কে তা 35.25%। জবাবদিহিতার ঘাটতি আছে। এই বিশেষজ্ঞ বলছেন, দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়া সড়ক দুর্ঘটনার প্রতিরোধে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। সড়ক দুর্ঘটনার পরে যিনি দায়ী, যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান, তাদের কোনো শাস্তি হয় না, দায় সারাভাবে তারা চাকরি করে। এইটা থেকে আমাদের বেরোতে হলে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতা আনতে হবে, তাদের সক্ষমতা বাড়াতে হবে, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার করতে হবে। এই বিশেষজ্ঞ আরও মনে করেন, দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় গড়ে উঠেছে আইনের প্রতি বুড়ো আঙ্গুল দেখানোর সংস্কৃতি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দুবছরেই রেলওয়ের লাভজনক রুট হয়ে উঠছে কক্সবাজারের রেলপথ। মাত্র 4 জোড়া ট্রেন মাসে যাত্রী পরিবহন করছে 3 লাখের বেশি। ট্রেনের সংখ্যা বাড়িয়ে চলতি বছর 5 লাখ এবং আগামী 1 বছরের মধ্যে প্রতি মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সবশেষ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ বিস্তৃত করা হচ্ছে কক্সবাজার পর্যন্ত। শেখর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটকদের ব্যাপক আগ্রহের পাশাপাশি অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস প্রতিদিন কমপক্ষে 23টি বগিতে দুবারের যাত্রায় 2500-র বেশি যাত্রী বহন করছে। এমনকি যান্ত্রিক জটিলতা এড়াতে লাগানো হয়েছে 2টি পাওয়ার কার। মাসে গড়ে এ ট্রেন যাত্রী বহন হচ্ছে অন্তত 65,000। একই পরিস্থিতি একই রুটের পর্যটক এক্সপ্রেসও। এ ট্রেনের প্রতি যাত্রায় 21টি বগিতে দুবারের যাত্রী থাকছে অন্তত 2300 জন। মাসে 60,000 যাত্রী বহন হয় এ ট্রেনে, অথচ সাধারণ ট্রেনে 16টি বগিতে যাত্রী বহন করা হয় 900 জন। কক্সবাজার রুটে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে যে বর্তমানে ঢাকা থেকে যে ট্রেনগুলো যায় এর পাশাপাশি আরও কিছু ট্রেন আমরা কক্সবাজার রুট পর্যন্ত সম্প্রসারণ করব। বিরতিহীন কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম থেকে আসা যাওয়া করছে প্রবাল ও সৈকত নামে আরও 2টি যাত্রীবাহী ট্রেন। প্রতিদিন এই 2টি ট্রেন অন্তত 3600 যাত্রী বহন করছে। তারপরও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। আরেকটা ঢাকা থেকে ট্রেন, সেটাকে আমরা এক্সটেন্ড করে যেটা কক্সবাজারে নিয়ে যাব, এবং কোচ এবং ইঞ্জিন প্রকিউর করা প্রক্রিয়াধীনে আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়ক পথের 159 কিলোমিটার দূরত্ব অতিক্রমে সময় লাগছে 4 থেকে 6 ঘন্টা। তার বিপরীতে 151 কিলোমিটার দূরত্বের রেলপথের সময় মাত্র 3 ঘন্টা। একই সঙ্গে বিপজ্জনক বাঁকের কারণে সড়ক পথের দুর্ঘটনা এড়িয়ে রেলপথের ভ্রমণ নিরাপদ করতে আরও বেশি ট্রেন চালুর দাবি স্থানীয়দের। রেলপথকে যদি কার্যকর করতে হয় তাহলে রেলপথের যে সার্ভিস, রেলপথের সংখ্যা, রেলের সংখ্যা বাড়াতে হবে। 2023 সালের 1 ডিসেম্বর বাণিজ্যিক যাত্রা শুরু করা এই কক্সবাজার রুটের ট্রেনের মাধ্যমে 100 কোটি টাকা রাজস্ব আদায় করছে রেলওয়ে পূর্বাঞ্চল। ঢাকা চট্টগ্রামের পর চট্টগ্রাম কক্সবাজার রেলপথ এখন বাংলাদেশ রেলের ব্যস্ততম রুট হিসেবে চিহ্নিত। বর্তমানে এই রুটে প্রতি মাসে যাত্রী পরিবহন হচ্ছে অন্তত 3.5 লাখ। এই বছরের মধ্যে পৌঁছাবে 5 লাখে এবং আগামী বছর নাগাদ অন্তত 10 লাখ যাত্রী পরিবহন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় তনু হত্যার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর ফের গ্রেফতার। হাজিরার পর ফের কারাগারে পাঠালেন কুমিল্লার আদালত। নোয়াখালীতে মেঘনার চর দখল নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে একাধিক সন্ত্রাসী বাহিনী। বনের গাছ কেটে সেই গাছ দিয়ে নিজ নিজ বাহিনীর সীমানা নির্ধারণ করেছে তারা। সীমানার ভেতরে গরু মহিষ ঢুকলে জরিমানা আদায় করছে সন্ত্রাসীরা। টাকা না দিলে রাখালদের উপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া খাস জমি বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সাইফুল্লাহ কামরুলের তথ্য, মোহাম্মদ ইয়াসিনের ছবিতে রিপোর্ট। মেঘনার বুকে জেগে ওঠা নোয়াখালীর চর আতাউরের তমরুদ্দিন ইউনিয়নের পশ্চিমে অবস্থিত। চরটির বড় অংশ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন।
বিস্তীর্ণ চর জুড়ে গরু, মহিষ ও ভেড়া পালন করেন স্থানীয়রা। তবে এখন চলছে চর দখলের মহা উৎসব। এলাকাবাসীর দাবি, হাতিয়ার খোকন, হানিফ ও ভুট্টো নামে 3 জনের সমঝোতায় চলছে দখল। দখলদাররা রাতের আধারে বন বিভাগের গাছ কেটে সেই গাছ দিয়ে নদীতে বাঁধ তৈরি করছে সীমানা। সেই সীমানায় স্থানীয় রাখালদের গরু, মহিষ ঢুকলেই দিতে হচ্ছে জরিমানা। টাকা দিতে ব্যর্থ হলে চলে অমানবিক নির্যাতন। যারা দাঁড়িয়ে কোনো ফাঁড়ি নাই, কিছু নাই, বান্দানিয়া মহিষপতি 2000, গরুপতি 1000, এইভাবে না দিলে আমাদের রাখালদেরকে মারধর করে, আমাদেরকে মারধর করে। আমরা দেখা গেছে খোরাকির চাল বিক্রি করি, কাচ্চা বাচ্চা রিজিকের চাল বিক্রি করি, আমরা এদেরকে টাকা দিতে হয়। শ্বাসের নামে এই ধান সিঁড়ি দিই, এরা গরু বইস বান্ধি সাদা আদায় করে। প্রতি বৃহস্পতি সিজনাল 5000 6000 করি প্রতি মুহূর্তে এরা এই সাদা আদায় করে। শুতে গেলেও চিন্তা করি আমরা কোন সময় আমাদেরকে দৌড়ে নিয়ে যায়, আমাদের বইগুলো নিয়ে যায়। শ্বাসের নামে জমিটা দখল করে বিক্রি করে 1.5 লক্ষ টাকা। চর দখলের প্রথম ধাপে ধান চাষের নামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে বিক্রি করা হয় চড়া দামে। এরপরেই স্থায়ীভাবে দখল করা হয়। দুর্গম ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে চর আতাউরের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা। সরকার যদি একটা কিল্লা দেয় আমরা গরু মোষটা সেভ করতে পারি, এখন আমার কোনো সেভ নাই। সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নতুন যে চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে দণ্ডমুক্ত দেওয়ার যে বিধান রয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা হয় সে লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করব। গত 3 দশকের নোয়াখালীর হাতিয়ার মেঘনার বুকে ছোট বড় মিলিয়ে জেগে উঠেছে প্রায় 30টিরও বেশি চর। এর মধ্যে 2025 সালের ডিসেম্বরে নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন। সময় সংবাদ, নোয়াখালী। দেশে সব ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। মন্ত্রী মজুদ্দারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, মজুদ্দার প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের টেকনিক্যাল কমিটি কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে কুড়িগ্রামের চিলমারি বন্দর এলাকা পরিদর্শনে এসে একথা জানান তিনি। শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। তিস্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছেন এবং ইতিমধ্যেই আমরা আরও দেশের বাইরে বিভিন্ন দেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছি, কারণ একটি প্রজেক্ট কিন্তু একদিনও হবে না। আমাদের সরকারের মেয়াদ কেবল 5 মাস হলো, আমাদের কিছুদিন সময় দেন। ইনশাল্লাহ আমার অল্প কিছুদিনের ভিতরে আমরা তিস্তা যে মহাপরিকল্পনা প্রজেক্ট, সে প্রজেক্টটি আমরা বাস্তবায়নের কাজ পাইলট হিসেবে শুরু করব। নিরাপত্তা নিশ্চিত করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। দুপুরে গাজীপুরে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের আয়োজনে জাতীয় রোবোটিক্স উৎসবে কথা বলেন তিনি। আমরা চেষ্টা করছি আমাদের যত তাড়াতাড়ি পারি আমাদের রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে নিয়ে যাওয়ার জন্যেই, বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে, কারণ আমাদের জন্য সবচেয়ে সেফটি সিকিউরিটি দেখতে হবে। আমরা শুধু তাড়াহুড়ো করলে হবে না, সেফটি সিকিউরিটিকে রেখে আমরা আল্লাহ চেয়ে আমার সায়েন্সে কাজ করে যাচ্ছে। আপনারা জানবেন আমরা কবে ন্যাশনাল গ্রিডে আমরা বিদ্যুৎ দেবো ইনশাল্লাহ। বাংলার সময় আরও থাকছে। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু সোমবার মধ্যরাত থেকে। শেষ মুহূর্তের ব্যস্ততায় জেলেরা অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। পরে আজ বিকেলে তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায় আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনেই তাকে গ্রেফতার করা হয়েছে। আসামি হাফিজুর রহমান ওনাকে মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছিল, পরে চেম্বার জজ এটা জামিনটি স্টে করে 24 ঘন্টার ভিতরে নিয়ে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। সেই মোতাবেক গতকালকে ওনাকে ওনার বাড়ির থেকে ওনাকে গ্রেপ্তার করে আজকে প্রডিউস করছে। এখন মহামান্য হাইকোর্টের চেম্বার জজের আদেশ মতে ওনাকে CW দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। মেহেরপুরে জমি থেকে মাইন সদৃশ বস্তুর কয়েকটি বক্স উদ্ধার করা হয়েছে। সকালে গাংনী উপজেলার বেদবেরিয়া এলাকায় জমিতে চাষাবাদের সময় একটি ল্যান্ড মাইন সদৃশ বক্স দেখতে পান কৃষক কাঁদো মালিথা। পরে সেখানে খুঁড়লে বের হয় 6টি ল্যান্ড মাইন সদৃশ বস্তু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত জায়গাটি ঘিরে ফেলে। বোমা ডিসপোজাল টিমের মাধ্যমে মাইনগুলো সক্রিয় কিনা তা পরীক্ষার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকালে নগরীর সাতমাথা এলাকায় মহানগর নাগরিক কমিটির ব্যানারে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার চালুর পর নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। তাদের স্বার্থ বিবেচনা না করেই প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল, বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ খাতে গ্রাহক বান্ধব ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এতে তীব্র যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। সকালে মহাসড়কের আশুগঞ্জ অংশে দুর্গাপুর, বাহাদুরপুর, সোহাগপুর ও তাজপুরের বাসিন্দারা অভিযোগ করেন, কিশোরগঞ্জের ভৈরব প্রান্তে ইজারার নামে বালু খেকু সন্ত্রাসীরা অবৈধভাবে প্রতিদিন আশুগঞ্জ এলাকার থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে। এতে আশুগঞ্জ অংশের নদীর তীরবর্তী ফসলের জমি, আশুগঞ্জের মাঝ নদীতে জেগে ওঠা 100 বছরের প্রাচীন গ্রাম সোনামপুর গ্রামটিও মেঘনার বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় বাহাদুরপুর, দুর্গাপুর, তাজপুর ও সোহাগপুর গ্রামের বাসিন্দাদের ফসলি জমি নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক, কিন্তু দুর্ঘটনা বা জরুরি অসুস্থতায় দ্রুত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সীমিত। সমুদ্র স্নানে স্রোতের টানে ভেসে যাওয়া কিংবা হঠাৎ অসুস্থ পর্যটকদের হাসপাতালে নিতে একমাত্র অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল। প্রতিদিন কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেন হাজারো পর্যটক। তবে আনন্দের এই ভিড়ে লুকিয়ে থাকে দুর্ঘটনার ঝুঁকি। সাঁতার না জানা, হঠাৎ অসুস্থ হয়ে পড়া কিংবা সাগরের স্রোতে ভেসে যাওয়ার মতো ঘটনায় দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। কিন্তু দুর্ঘটনার পর সেই জরুরি সেবাই এখন বড় সংকটে। সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অচল। অযত্নে নষ্ট হচ্ছে এর যন্ত্রাংশ। পর্যটকদের সেবা দেওয়ার মতো তেমন পর্যাপ্ত কোনো অনুষঙ্গ নেই বললেই চলে। সরকারের অবশ্যই এদিকে দৃষ্টিপাত করা উচিত যে এত পর্যটক, এত এখান থেকে একটা বড় রাজস্ব আদায় হয়, এই অ্যাম্বুলেন্সটা জানি সচল হয়। কক্সবাজার বিচে একটি স্বাস্থ্য সেবা স্থায়ীভাবে দরকার, যেখানটায় সমস্ত জরুরি সেবাগুলো থাকবে। তবে অচল অ্যাম্বুলেন্স সচলের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এমার্জেন্সি বেসিসে এটা রিপেয়ার করবো, যাতে যে পর্যটকরা আসে কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে যেন তাদেরকে হাসপাতালে আনার ব্যবস্থা করা যায়। লাইফগার্ডদের দেয়া তথ্য অনুযায়ী গত 12 বছরে কক্সবাজার সৈকতে পানিতে নেমে 79 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 1044 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুরের আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগের প্রকোপ। বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি, ডেঙ্গিতে আক্রান্ত। জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বহির্বিভাগ ও জরুরি বিভাগে দেখা যাচ্ছে
রোগীর দীর্ঘ সারি। শিশু থেকে শুরু করে বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন জ্বর, সর্দি ও পেটের ব্যথায়। একই সঙ্গে ডেঙ্গি ও হাম নিয়ে আসছেন অনেকে। এদিকে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বন্যা ও পাহাড়ি ঢলের প্রভাবে বান্দরবানের কুহালং এলাকায় হেলে পড়েছে সেতু। বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছেন হাজারো মানুষ। উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বন্যা ও পাহাড়ি ঢলে হেলে পড়েছে সেতু, দেবে গেছে পাটাতন। তবু ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন চলাচল করছে মানুষ ও যানবাহন। 2023 সালের বন্যায় সেতুটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা হয়নি। সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে সেতুটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন সেতু পার হচ্ছে বাসিন্দারা। ব্যবসা বাণিজ্য করি, সেই জন্য এদিকে যাতায়াত করতে হয়, সেজন্য আমাদের অনেক কষ্ট হয়। যখন বর্ষাকালে আমাদের সবাই করে বিচ্ছিন্ন হয়, এটা সরকারের কাছে অনুরোধ এই ব্রিজটা যেন সুন্দরভাবে করে। তবে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত নির্মাণ করা হবে জানায় এলজিডি। টেন্ডার অনুমোদন হয়েছে এবং ঠিকাদারও নির্বাচন করা হয়েছে। শীঘ্রই কাজটি শুরু হবে বলে আশা করছি। সেতুটি দিয়ে প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষ যাতায়াত করে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। নির্মাণের 2 দশকেও কোনো সংস্কার বা মেরামত করা হয়নি চাঁদপুরের মতলব উত্তরের 2টি আশ্রয়ন প্রকল্পের ঘর। ঝড় বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। নেই বসতঘর, তাই খোলা আকাশের নিচে রান্নার কাজ করছেন গৃহবধূ মরিয়ম বেগম। বসতঘরেরও বেহাল দশা। তার মতো মরিচিয়া পড়া বসতঘরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে। চাঁদপুরের মতলব উত্তরের বেলতলি ও জহিরাবাদ এলাকায় 2টি আশ্রয়ণ প্রকল্পের এমন দশা। ভুক্তভোগীরা জানান 2 দশক আগে নির্মাণ হওয়ার পর কোনো সংস্কার হয়নি ঘরগুলো। ঘর থাকতে পারি না, মনে করো ঘরের ভিতরে আরো মান পানি হয়ে থাকে। বৃষ্টি এলে চলে গিয়া পোলা বাড়িতে থাকি। ঘরে খাতা বলে যা সব ভিজে জায়গা, বই খাতা লইলে সব ভিজে জায়গা, পড়তে পারি না। বাথরুমটার মধ্যে যাওয়ার কোনো পরিবেশ নেই। সরকার যদি সহযোগিতা করতো তা আমরা চলে ফিরে খাইতে পারতাম। শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। আশ্রয়ণ প্রকল্পগুলো আসলে বিভিন্ন সময় করা হয়েছে, তো এর মধ্যে কিছু ঘর আছে বেশ পুরানো, আর আবার এমন কিছু ঘর আছে যেখানে মানুষজন থাকে না। তো আমরা সবগুলো নিয়ে একটা ডেটাবেস তৈরি করার চেষ্টা করছি। যাদের ওখানে কর্মসংস্থান বা বাজারের সমস্যা আছে, আমরা সেগুলো একসাথে একটা সমন্বিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আশ্রয়ণ প্রকল্প দুটোতে শতাধিক পরিবার বসবাস করে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে প্রতিবছর 3 মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার মধ্যরাত থেকে মৎস্য আহরণের জন্য সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের তারিখ নির্ধারিত হওয়ায় জেলে পল্লীগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে 24 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। 10 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয়। দীর্ঘ 105 দিন পর আগামী 10 আগস্ট কর্মহীন জীবনের অবসান ঘটাতে প্রহর গুনছেন জেলেরা। 10 তারিখ থেকে মাছ মারা খুলবে। বুটের অল্প কাজ আছে, এগুলো সারতেছি। বুটের কাজ শেষ, রং টং সব দিয়ে শেষ হয়েছে। শুধু জেলে পাড়া নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সব থেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট। প্রস্তুতি নিয়েছি সবকিছু এবং বোট রেডি করছি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রথম পর্যায়ে অতিরিক্ত মাছ আহরণ ও অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে জানালেন বিএফডিসির কর্মকর্তা। প্রথম দিকে মৎস্য অবতরণ সময়টাকে নিয়ন্ত্রণ করা হয় ওভারফিশিং এবং আহরণোত্তর অপচয় রোধ করার জন্য, যাতে আহরিত মাছের অপচয় না হয়। বিএফডিসির তথ্য মতে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় 26,000 জেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 36তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সভাকক্ষে এ সভায় বিশ্ববিদ্যালয়ের গত 1 বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, শিক্ষা ও অবকাঠামোগত অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি 2025-26 অর্থবছরের সংশোধিত ও 2026-27 অর্থবছরের মূল রাজস্ব উন্নয়ন বাজেট উপস্থাপন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সম্ভাব্য বিভিন্ন কার্যক্রম এবং আগামী দিনের বাজেট নিয়েও আলোচনা করেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করবেন 100 ঘর, যোগ দেবেন জনসভায়। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। একদিনে 5 জেলায় 10 জন নিহত, 5 বছরে 30,000 দুর্ঘটনায় 33,000 প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং 2 বছরেই রেলের লাভজনক রুট কক্সবাজার। মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য। চাপ সামলাতে পর্যটন নগরী পর্যন্ত চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।